ওয়ান টু ওয়ান টু থ্রি স্টার্ট। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকের যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, এখনো পর্যন্ত আমার কাছে যা খবর সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে আমাদের এই 5টা যে রাজ্য আছে, 5টা রাজ্য লাল সতর্কতা জারি করা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের। এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের যত জওয়ান আছে তাদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। প্রত্যেকটা জওয়ানকে বলা হয়েছে তারা ইমিডিয়েটলি যেন নিজেদের করে কমান্ডে জয়েন করেন। এখন এই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে একটা কিছু হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে আমরা কিছু জানি না। এদিকে যে নতুন থিয়েটার কমান্ড যেটা হওয়ার কথা ছিল, আমাদের 17টা কোরকে নিয়ে একটা থিয়েটার কমান্ড, সেটা যুদ্ধকালীন পরিস্থিতিতে তাড়াতাড়ি তৈরি করা হচ্ছে। থিয়েটার কমান্ডটা কি? যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে এক জায়গায় ওই 17টা ইউনিট যাতে এক জায়গায় বসে তাদের প্ল্যান ঠিক করতে পারে, সেটা হচ্ছে থিয়েটার কমান্ড। 17টা কোর যেটা আছে, 1 to 17 কোর, সেই 17টা কোরকে নিয়ে হচ্ছে থিয়েটার কমান্ড। এটা যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি করা হচ্ছে। এখন এটা অন্তর্দেশীয় ব্যাপার নাকি দেশীয় ব্যাপারের জন্য হচ্ছে তা আমি জানি না, বলতে পারবো না। তবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে যখন রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এবং তাদের যখন ছুটি বাতিল করা হয়েছে, তাহলে ধরে নেওয়া হচ্ছে হয়তো বর্ডারের সাইডে কোনো রকম আনএক্সপেক্টেড, যেটা উনি বলেছেন আনএক্সপেক্টেড থিং, এই আনএক্সপেক্টেড কিছুর জন্য হয়তো আমাদের আরো কিছুদিন হয়তো ওয়েট করতে হতে পারে। এর মধ্যে যেটা হয়েছে, আমাদের নরেন্দ্র মোদী তো সিঙ্গাপুর থেকে ফিরেছেন। ফিরেই মানে জিও পলিটিক্যাল খেলা কিরম চেঞ্জ হচ্ছে একটু লক্ষ্য করুন। নরেন্দ্র মোদী ফিরেই তড়িঘড়ি উনি মার্কিন সফরের জন্য 22 তারিখ রওনা হচ্ছেন। 22 এবং 23 এই 2 সেপ্টেম্বর উনি মার্কিন সফরে যাচ্ছেন। আচ্ছা, মার্কিন সফরে গিয়ে এখন কি হবে? এখন তো ওখানে নভেম্বরে হচ্ছে আপনার ইলেকশন, জো বাইডেন ইলেকশনে নিয়ে ব্যস্ত থাকবে, কমলা হ্যারিসও ব্যস্ত, আচ্ছা এদিকে এও ব্যস্ত, কি বলে ট্রাম্পও ব্যস্ত, পুরো প্রশাসনই ব্যস্ত। তাহলে মোদি যাচ্ছেন কেন? একটা খবর শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রী মোদি নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে ইউএনজিএতে যোগদানের জন্য অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করার কথা হয়েছে। শীর্ষ ব্যবসায়ীদের নেতাদের সঙ্গে বৈঠকও করবেন বলেছেন। কিন্তু এখন যেটা শুনছি, শেষ খবর, ওখানে উনি থাকছেন, মানে ওখানে উনি ভাষণ দেবেন না। এখন যেটা শোনা যাচ্ছে, ইউএনজিএ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির অধিবেশনে ভাষণ দেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরিবর্তে কথা বলবেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর। তাহলে মোদীজি যাচ্ছেন কেন? মোদীজি ওখানে একটা অনুষ্ঠানের কথা আছে হবার, সেটা হচ্ছে প্রবাসীদের একটা অনুষ্ঠান আছে। সেই প্রবাসীদের অনুষ্ঠানটা উনি ভাষণ দেবেন। এই প্রবাসীদের অনুষ্ঠানটা কোথায়? এটা হচ্ছে নিউ ইয়র্কের ইউনিডেলের একটি বহুমুখী অন্দরমহল নাসাউ ভেটেরান্স মেমোরিয়াল কলেজের একটি অনুষ্ঠানে মোদী ভারতীয় প্রবাসীদের ভাষণ দেবে বলেন কথা রয়েছে। মাঠে 15,000 লোকের আসন রয়েছে। এটা 22 তারিখে হওয়ার কথা। আয়োজকরা বলছেন যে ভারতীয় প্রবাসীদের মধ্যে মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রগতির একসাথে ইভেন্টে যোগদানের জন্য প্রচুর আগ্রহ রয়েছে এবং 24,000 জনেরও বেশি লোক নিবন্ধন করেছেন। অনুষ্ঠানের আয়োজকরা চেষ্টা করছেন সুপরিচিত শিল্পীদের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য। মানে 15,000 লোকের ধরার কথা, অলরেডি কিন্তু 24,000 লোক কিন্তু নাম লিখিয়ে বসে আছে মোদির এই অনুষ্ঠানে ভাষণটা শোনার জন্য। এখন মুশকিল হচ্ছে
যে মোদি কিন্তু এইটা ভাষণটাই কিন্তু 22 সেপ্টেম্বরের পরে, আমি ইলেকশনের পরে যিনি রাষ্ট্রপতি হতেন মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা আমাদের কমলা হ্যারিসন বা ট্রাম্প হন, তার সফরের সময় উনি এর সময় যেতে পারতেন। কিন্তু 22 সেপ্টেম্বর কি এমন কাজ আছে, 21-22 সেপ্টেম্বর ওখানে তিনি গিয়ে 2 দিন কাটাবেন? কার সঙ্গে কি আলোচনা আছে? কিছু তো একটা হচ্ছে ভেতরে ভেতরে, কিছু একটা পাকাচ্ছে। সেটা কি জন্য, কি কোথায় কি পাকাচ্ছে সেটা আমি বলতে পারবো না। আবার তার আগে আর একটা খিচুড়ি আছে। আপনার মনে আছে রাহুল গান্ধী যে তার প্রতিক্রিয়া দিয়েছিলেন, আমাদের বাংলাদেশের ব্যাপারে যে প্রতিক্রিয়া দিয়েছেন, হাসিনার এখানে থাকার ব্যাপারে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন, সেই প্রতিক্রিয়া জানানোর পর লেটেস্ট যে খবরটা বেরিয়েছে ইন্ডিয়া টুডেতে, 3 দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে রাহুল গান্ধী শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক প্রত্যাশিত। উনিও 8 তারিখ যাচ্ছেন, 8, 9, 10 3 দিন উনি আমেরিকায় থাকবেন। কার সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধী সেটা এখনো জানা যাচ্ছে না। লিখছে কি 8 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে রাহুল গান্ধীর আসন্ন মার্কিন সফর 2024 সালের লোকসভা নির্বাচনের পর তার প্রথম আমেরিকা সফরকে চিহ্নিত করে, যেখানে ভারতীয় জাতীয় কংগ্রেস উল্লেখযোগ্য লাভ করেছে। যেহেতু তিনি ভারতীয় প্রবাসী এবং প্রধান ব্যবসায়িক এবং শিক্ষাগত ব্যক্তিদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তার সফরটি প্রধানমন্ত্রী মোদীর এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের পরিকল্পিত উপস্থিত হওয়ার আগে। ইন্ডিয়া টুডে গ্লোবালে এক্সক্লুসিভ দেখুন। এখন ব্যাপারটা হচ্ছে, তখন ঠিক ছিল যে প্রধানমন্ত্রী মোদী এই জাতিসংঘের ভাষণে জাতিসংঘের এতে ভাষণ দেবেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদী তো এখন বেরোলো, প্রধানমন্ত্রী মোদী ওখানে ভাষণটা দেবেন না। কিন্তু আসি রাহুল গান্ধীর কথা, রাহুল গান্ধী তাহলে কি করতে যাচ্ছেন ওখানে, কার সঙ্গে দেখা করবেন, কি হবে, ভেতরে ভেতরে খিচুড়িটা কি পাচ্ছে? রাহুল গান্ধী নির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়ে তিনি যাচ্ছেন। বিরোধী হিসেবে কিন্তু রাহুল গান্ধী বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিন্তু একদম পরিষ্কার মতামত দিয়েছেন, তার সোজাসাপটা মতামত যে হাসিনা এখানে থাকুক, তার জন্য ভারতকে যা যা করতে হবে ভারত তাই করুক, তার সব থেকে ভালো চিকিৎসা ব্যবস্থা করে তাকে করে 1 নম্বর ভারতবর্ষের হসপিটালে তার রাখাও একদম সুরক্ষার মাধ্যমে। কংগ্রেস পুরোপুরি তাকে সাপোর্ট করবে। তারপরই তার হঠাৎ মার্কিন সফর। এই যে মার্কিনরা এসে বাংলাদেশে এসে যে গন্ডগোলগুলো পাকিয়েছে না, এই গন্ডগোলগুলো পাকানোর পেছনে যারা যারা আছে, এবার তাদের সঙ্গে মোদিও দেখা করবেন, রাহুল গান্ধীও দেখা করবেন, যে অনেক হয়েছে ভাই, অনেক করেছো, ভারতবর্ষের এখানে আগুন লাগানো, ওখানে আগুন লাগানো, ওখানে আগুন লাগানো অনেক করেছো, এইবার আর করো না। আর মোদি একটা মেসেজ দিচ্ছেন এইভাবে যে তোমরা যদি আমাদের রেজিম চেঞ্জ করার জন্য আমাদের ইলেকশনে নাক গলাও, তাহলে ভারতও কিন্তু পাল্টা নাক গলাতে পারে। এই যে ওখানে গিয়ে যে ইন্ডিয়ান ডায়াসপোরাকে যে উনি ভাষণটা দেবেন, উনি কি বলবেন, আমেরিকা কিন্তু এই নিয়ে খুব ব্যস্ত হয়ে রয়েছে। কি বলবেন? আমেরিকা কিন্তু কয়েক লক্ষ ভারতীয় রয়েছে যারা কিন্তু ভোটার, মেজর ফ্যাক্টর। তারা কমলা হ্যারিসের দিকে যাবে নাকি ট্রাম্পের দিকে যাবে? আর মোদি কিন্তু ট্রাম্পের পক্ষে, ভারতবাসী ট্রাম্পের পক্ষে। সেক্ষেত্রে কিন্তু কমলা হ্যারিসের রক্তচাপ কিন্তু একটু বেড়েছে। ফলে এটাও একটা বার্তা আমেরিকার কাছে যে তুমি মহাশক্তিশালী ঠিক আছে, কিন্তু আমিও ওইদিকে একটা বসে আছি, একটা শক্তিধর দেশ, আমার ব্যাপারে তুমি যদি নাক গলাও তাহলে আমিও তোমার ব্যাপারে পাল্টা নাক গলাবো। এইটা কিন্তু ভারত প্রথম শুরু করেছে। এইটা তুমি আঙুল দেখালে আমি তোমাকে আঙুল দেখাবো। এটা হচ্ছে ভারতের এখন বর্তমান নীতি। এক গালে তুমি যদি মারো, আমি তোমার 10টা মারবো। তো এখন দেখা যাক এটা নিয়ে কি হচ্ছে। তবে বর্ডারের দিকে যে খবরগুলো পাচ্ছি, তাই তো খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। এই যে আর কিছু একটা করা তো দরকার।
ভারতবর্ষের মানুষের কিন্তু প্রচুর চাপ রয়েছে ইন্ডিয়া গভর্নমেন্টের উপরে, প্রচুর চাপ রয়েছে। কিছু একটা ভারতকে করে দেখাতে হবে। আর এই যে বাংলার যে মুমিন আছে না, তাদের গজবায় হিন্দের যে চুলবুলি জেগে উঠেছে, আন্দার থেকে চুলবুলি সা জাগ উঠা হয় না, ওই চুলবুলিকে খতম করতে হবে। পাকিস্তানের থেকে এসছে তো গজবায় হিন্দ করতে চাইছে, চিকেন নেক কেটে দেবে। তোদের যে দুটো নেক আছে দায়া আর মায়া, সে দুটো যদি আমরা কেটে দিলে কি হবে? আমরা ওসব ভাবছি না। গভর্নমেন্ট কি ভাবছে গভর্নমেন্ট জানে, আমি জানি না। কিন্তু ভাই মমিন, তোমরা বেশি বাড়াবাড়ি করো না। এই যে তোমরা এই হিন্দু পেদাচ্ছ না, হিন্দু খেলানোর জন্য চেষ্টা করছো, যত করবে তত তোমরা বিপদে পড়বে। শুনছি নাকি আদানি নাকি নোটিশ ধরিয়ে দিয়েছে, টাকা দাও। আমি জানি না, খোঁজ খবর নিতে হবে, তাহলে কালকে খবরটা করতে হবে। আদানি বলেছে আমাদের টাকা দাও, টাকা না দিলে আর বিদ্যুৎ দেবো না। তো এইদিকে তেল বন্ধ, খাওয়ার বন্ধ, ইলেকট্রিকও যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? যে মমিন তোমরা, আপনারা যারা আছেন মমিন, তারা একবার ভাববেন তো এবার কি হবে। দেশটা চলবেই করে, খাবার নেই, বিদ্যুৎ নেই, গাড়িতে তেল নেই, সব ওপরওয়ালা চালিয়ে দেবে, হয় নাকি? আরে বাস্তবে নেমে আসুন। যাই হোক, আপনাদের বুঝিয়ে কোনো লাভ নেই, আপনারা তো অবুঝ। আপনাদের বুঝিয়ে কি হবে? আপনাদের বোঝানো আর কেজির বা বাচ্চাকে বোঝানো দুটো একই। ফালতু বকে বকে আমার মুখে ফেনা তুলে আর লাভ কি? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে রাখুন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।